নমস্কার। 28 তারিখ 28 ডিসেম্বর ক্লার্কশিপ মেন্স এক্সামিনেশন হলো সবার, আশা করি সবার ভালো হয়েছে। তো এই ক্লার্কশিপ সংক্রান্ত অনেক ভিডিও অলরেডি ইউটিউবে আপলোড হয়ে গেছে, আমরা অনেকেই দেখেছেন ভিডিও সম্পর্কে, তাই নতুন করে কিছু বলার নেই। তবে কিছু ডাউট কিছু পরীক্ষার্থীদের মধ্যে রয়ে গেছে, তো আমি মেনলি ভিডিওটা বানাচ্ছি তাদের জন্য যাদের মধ্যে এখনো ডাউট রয়ে গেছে। আশা করি ভিডিওটা দেখার পর তোমাদের হয়তো অনেকটা ডাউট ক্লিয়ার হয়ে যেতে পারে। ক্লার্কশিপে আমি এটা নিয়ে আমার সেকেন্ড টাইম, তো আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি কিছু এই কথাগুলো বলবো, হয়তো তোমাদের সেটা কাজে লাগতে পারে। সেটা হচ্ছে, প্রথম যে একটা পরীক্ষা দেওয়ার পর দেখা যায় ক্লার্কশিপে দেওয়ার পর থেকেই দেখবে হল ঘর থেকে শুরু হয় যে কাট অফ কত যেতে পারে, কাট অফ কত যেতে পারে। তো কাট অফ ওইভাবে প্রেডিক্ট করা যায় না, কারণ আমরা দেখেছি যে প্রিলিমসে এবছর যে হারে কাট অফ কমেছে, অবশ্যই কোশ্চেন টাফ ছিল, সেক্ষেত্রে কাট অফ তো কম যেতই, কিন্তু যে লেভেলে পরীক্ষাটা হয়েছিল এবং যেভাবে কোশ্চেন গুলোকে এবারে পরীক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়েছে, তাতে নাম্বারটা স্বাভাবিকভাবেই আগের থেকে অনেকের কম এসছে, আর অনেকের বেশিও এসছে, সেটা ব্যতিক্রম। কিন্তু যারা সিরিয়াস অ্যাসপিরেন্টস তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে নম্বরটা, যারা সেকেন্ড টাইম দিচ্ছে তাদের ক্ষেত্রে যদি দেখা যায় যে আগেরবার থেকে নম্বর কম এসেছে। যেহেতু আমি সেকেন্ড টাইম আমি নিজের কথাটা বলছি, আবার যারা অনেকে নতুন রয়েছে তারাও তো অনেকে ভাবছো যে কাট অফ তো আগেরবার এত বেশি গেছিল, এবারে কেন কম গেছিল প্রিলিমসে। তোমরা সেটা জানো যে 4টে শিফটে পরীক্ষা হয়েছে এবং অনেকগুলো কোশ্চেন বেশ টাফ, সেক্ষেত্রে কাট অফ ইউআরদের ক্ষেত্রে জন্য আমি বলবো যে ঠিকঠাকই গেছে। এবারে প্রশ্নটা হচ্ছে মেন্স। তো মেন্স যেরকম কোশ্চেন করেছে, অনেকেই বলছো ইজি, অনেকে বলছে মডারেট, টাফ তো একদমই হয়নি, তাই টাফ কথাটাকে বলতে পারছে না। অবভিয়াসলি যেরকম পরীক্ষার কোশ্চেন হয়েছে তাতে এটা ইজি টু মডারেট বলাই ভালো। তাহলে কাট অফ নিয়ে ভাবনা চিন্তাটা কিসের? আমরা জানি এবারে ভ্যাকেন্সি পিএসসিটা এখনো অফিসিয়ালি কিছু ঘোষণা করেনি, কিন্তু যেটা একটা মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে যে এবারে ভ্যাকেন্সি যথেষ্ট বেশি, 8,000 থেকে 9,000। আমি ধরে নিলাম যে 9,000, তার মানে ইউআর দের জন্য ম্যাক্স টু ম্যাক্স কত 3.5 ধরলাম, 3.5-4 ধরলাম, আমি 4,000ই ধরলাম। তাহলে কাট অফ নিয়ে যদি ভাবনা চিন্তা করা যায়, তাহলে দেখবো যে অনেকে ইজিটা অ্যাটেম্প্ট করতে গিয়ে প্রচুর সিলি মিস্টেক করে। আমি নিজের কথা বলছি যে যখন বাংলা পরীক্ষাটা আমি আগে বাংলা অ্যাটেম্প্ট করেছি, অনেক ইংরেজি অ্যাটেম্প্ট আগে করেছে। বাংলা অ্যাটেম্পটে ইজি কোশ্চেন অবশ্যই, প্রতিবেদন যেটা এসেছিল স্বাভাবিকভাবে খুব ইজি, সবার কাছে খুব ইজি মনে হয়েছে, মনে হতে পারে। কিন্তু যারা লিখছে, কারণ এই অনেকে কি করেছে না, কিছু না দেখে যখন দেখছে টপিক সঙ্গে সঙ্গে শুরু করেছে, লেখা শুরু করে দিয়েছে, পয়েন্ট ফাইন্ট কিছু দেখেনি। হাফ লেখার পর তাদের মনে হয়েছে যে এর পয়েন্টটা রয়েছে, তাহলে পয়েন্টগুলো এবার লিখি। সেখানে করতে গিয়ে এবার সব পয়েন্ট ঢোকাতে গেছে, এখানে কিছু বিগ্রবে মাথা। অনেক সময় কি হয় যে 1 ঘন্টার পরীক্ষা, যদি সে মেন্টালি স্ট্রং না থাকে, যদি না ফেলিওর হয়, ব্যাস হয়ে গেল। এরকম বেশ কিছু পরীক্ষার্থীর হবে, তাই স্বাভাবিক। আবার কেউ কেউ যা আছে যারা ঠান্ডা মাথায় পুরো পয়েন্টগুলোকে মেনশন করে পরীক্ষা দিয়েছে। তাহলে কি বিশাল ফারাক হয়ে গেল সেই সব স্টুডেন্টদের থেকে যারা শুরু থেকে পয়েন্টকে অবজার্ভ করে সুন্দর করে লিখেছে? ব্যাপারটা হচ্ছে যে লেখাটার উপরও কিন্তু কিছু মার্কস ভ্যারি করে। তুমি কিভাবে রিপ্রেজেন্ট করছো, তুমি শিরোনাম কি দিচ্ছ, তুমি কিভাবে সেটাকে পরপর করে সাজাচ্ছ, সেইখানে নম্বরটা ভ্যারি করে, এবং সেখান থেকে আমাদের কাট অফটা আমার মনে হয় ভাবা উচিত। অনেকেই হয়তো বলছে, অনেক চ্যানেলে অনেক বিশেষজ্ঞরা বা যারা এক্সপিরিয়েন্সড তারা বলছে যে 110-এর উপর পেলে একটা চান্স রয়েছে। আমারও তাই মনে হয়, আদৌ সেটা বলছি না, কিন্তু 110-এর উপর পেলেই তুমি সিকিউর
এটাও কিন্তু নিশ্চিত বলা যায় না। তার কারণ যারা যারা লিখছে, ধরো আমি একটা লিখছি, আমার মনে হচ্ছে না আমি মোটামুটি স্যাটিসফাইড, আমি এটা পেতে পারি, কিন্তু তুমি জানো না যে আরেকজন কি লিখছে। কারণ এখানে যারা বসছে তারা, যারা লিখছে, হ্যাঁ, তারা অলরেডি কিন্তু অনেক মক টেস্ট দিয়ে এসছে, বা তাদের হাতের লেখা, হাতের লেখা বলবো, তাদের লেখা ধরনের যে গঠনটা হয়তো খুবই ভালো। সে হয়তো একটা পয়েন্ট বা দুটো পয়েন্ট হয়তো সে স্কিপ করে গেছে, কিন্তু তার দক্ষতাটা খুব ভালো, সে কিন্তু নম্বর বেশি পেতেই পারে। তাই আমার মনে হয় যে বেশ কিছু জায়গায় নম্বরটা বাড়া এবং কমা কিভাবে হয় তার উপরে আমি বিশ্লেষণ করে, এবং পরীক্ষার্থীদের যে ম্যাক্সিমাম গুলো ভুলগুলো হয়েছে আমি সেটা নিয়ে আস্তে আস্তে আসছি। তো প্রথমে যেটা আসছে বাংলার ক্ষেত্রে আমি বলি যে একটা প্রতিবেদন দিয়েছে, এবং প্রতিবেদনে দুটো ছিল, সবাই জানো যে দুটো থাকার কারণে অনেকে ফার্স্ট বা সেকেন্ড অ্যাটেম্প করেছে, এবং সুন্দর সেগুলো পয়েন্টগুলো দেওয়া আছে, এবং তোমাকে সেই পয়েন্টগুলো মেনশন করতেই হবে। এবারে প্রশ্ন যেটা 1 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে যে দাগ নম্বর দিতে ভুলে গেছে। দেখো, আমার মনে হয় যে দাগ নম্বর দেওয়ার জন্য নাম্বার কাটা যায় না, ঠিক আছে? এটা আমি এটুকু বলতে পারি, যেহেতু ওখানে কোশ্চেনের সঙ্গে অ্যান্সারটা ছিল, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে দাগ নম্বর দেওয়ার জন্য বা না দেওয়ার জন্য নম্বর এমন কিছু ডিফারেন্স হবে না, আমার এখানে কাটার কোনো প্রশ্ন নেই। এবার হচ্ছে 2 নম্বর, হাতের লেখা। স্যার আমার তো এরকম হাতের লেখা খারাপ হয়ে গেছে, তাড়াতাড়ি করে লিখতে গিয়ে, তাহলে কি নম্বর ভ্যারি করবে? দেখো, হাতের লেখার উপর একটা অ্যাডভান্টেজ মানুষজন পায় নাই বলবো না, কিন্তু সেটা খুবই সামান্য, হয়তো 1-2 নম্বর। কারণ ডিপেন্ড করছে লেখাটা বুঝতে পারছি কিনা, তার উপরে ভ্যারি করে। হাতের লেখার উপর, আমার হাতের লেখা মুক্তর মতো হলো আমি যাই লিখি না কেন, আমি 15-13-14 পেয়ে যাবো, হাতের লেখা খারাপ আছে, ভালো লিখেও সে নম্বরটা পাবে না, এরকম হয়নি, আগেরবারও হয়নি, প্রচুর এক্সাম্পল আছে, এবারও হবে না। মধ্য কথা হচ্ছে টিচার যাতে তোমার হাতের লেখাটা বুঝতে পারে যে তুমি কি লিখছো, বানান যাতে ঠিক হয়, প্রত্যেকটা পয়েন্ট যখন তুমি লিখছো সেই পয়েন্টগুলো নিখুঁত হচ্ছে কিনা, তোমার ভাষার প্রতি কতটা দক্ষতা আছে, সেই হিসাবে কিন্তু নম্বরটা ভ্যারি করবে। সেখানে 2টো পয়েন্ট বাদ চলে গেছে বলে কি স্যার আমার এতগুলো নম্বর কেটে নেবে, তাহলে কি পিছিয়ে পড়লাম, এরকম ভাবার কিছু নেই। কারণ অতগুলো খাতা যখন একটা এক্সামিনার দেখছে, বা যিনি এটাকে ইভালুয়েট করছেন, যখন সেটা তিনি দেখছেন, আমার মনে হয় যে যদি তোমার হাতের লেখা দক্ষতার প্রতি যদি তিনি ফোকাস করবে, অবশ্যই ফোকাস করবে, এবং তোমার যদি সেই প্রত্যেকটা লেখার ধরন যদি ভালো হয়, আমার মনে হয় 2টো পয়েন্ট বা 1টা পয়েন্ট ছাড়ার জন্য তোমার এমন যদি পিছিয়ে পড়বে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে তুমি সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটেছে তুমি সেগুলো কি রিলেট করতে পারছো, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি একটা প্রতিবেদন লিখছি, আমি সাম্প্রতিক কিছু ঘটনাকে উল্লেখ করছি না, যেমন প্রকল্প দিয়ে, আমি যেহেতু প্রকল্পটা আমি লিখেছি তাই আমি বলছি যে এখানে সুপ্রিম কোর্টের একটা রায় নিয়ে, সরি ভুল বললাম, এই যে আর্সেনিক দূষণ যেটা বলা চলছে, আর্সেনিক দূষণ নিয়ে যে যদি তোমাদের কিছু আইডিয়া থাকে, সাম্প্রতিক কোনো কিছু ঘটনা যদি তোমাদের মনে থাকে, সেই অনুযায়ী তারা কিভাবে সলভ করেছিল ব্যাপারটা, সেগুলো যদি মেনশন করতে পারো, এবং সরকারি কর্মচারীরা বা যারা অফিসাররা আছে তারা কিভাবে সার্ভে করছে, তারা কিভাবে সেই প্রবলেম গুলোকে সলভ করতে, তুমি সেগুলো যদি উল্লেখ করতে পারো, এবং সম্প্রতি যদি কিছু প্রকল্প থাকে, যেমন আমি একটা মেনশন করেছি, আমি জানি না সেটা পারফেক্ট এক্সাম্পল প্রকল্পের জন্য কিনা সেটা নয়, আমি জাস্ট একটা উদাহরণ আমি দিয়ে বলছি যে এই ধরো আমাদের পাড়া আমাদের সমাধান, ঠিক আছে, এটা সম্প্রতি খুব ঘটেছে। তা আমাদের পাড়া আমার সমাধান যখন এই প্রকল্প এই যখন সরকার একটা প্রকল্প আসছে, নিশ্চয়ই সেখানে যেসব জায়গাতে বিশেষ করে জল সংকট দেখা দিচ্ছে বা আর্সেনিক দূষণ দেখা দিচ্ছে, সেখানে তো সেই ব্যাপারটা কিন্তু মেনশন, আমার আমি কিছু জানা নেই আমার প্রকল্প সম্পর্কে, কিন্তু আমাদের পাড়া সমাধান মুখে মুখে এটা ঘুরছে, তো আমি সেটাকে মেনশন করতেই পারি।
তাই না? তো সেখানে যখন আমি একটা যখন প্রকল্পটা আমি লিখছি, যখন আমি একটা প্রকল্প সেখানে উল্লেখ করে দিলাম, তাহলে অবভিয়াসলি আমি সেখানে একটা অ্যাডভান্টেজ পেলেও পেতে পারি, কারণ এখানে যিনি দেখছেন তিনি যদি অন্য কিছু আশা করে থাকেন তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারবো না। হ্যাঁ, কিন্তু ওনারাও তো খুঁজবেন যে তুমি কিভাবে সেটাকে রিয়েক্ট করছো, কিভাবে তুমি সেটাকে বর্তমানে যে সরকারি যে স্কিমগুলো আসছে সেগুলো সম্পর্কে তুমি কিভাবে সেই ভাবনা চিন্তা রাখো, সেইগুলো কিন্তু ওখানে দিতে হবে। ওই কম সময়ের মধ্যে মাথায় যেটুকু আসবে, কারণ 1 ঘন্টার মধ্যে তো তুমি বিশাল বড় কিছু ভেবে লিখতে পারবে না, সেটা সম্ভব নয়, সেটা কেউই পারে না। কিন্তু ওইটাই হচ্ছে প্র্যাকটিস, ওটাই হচ্ছে যে যার নম্বরটা পাবে 15-র মধ্যে, যদি কেউ ভাবে যে আমি 15-র মধ্যে আমি 14 তুলছি, বা যে 13.5-14 পাচ্ছে, আমার বুঝতে হবে সেই জিনিসগুলো মেনশন করে এসছে বলেই কিন্তু সে পেয়েছে। এটা কিন্তু সবার আগে মাথায় রাখতে হবে। নেক্সট যেটা, সেটা হচ্ছে যে সারমর্ম, যেটা এসেছিল অনেকে সার সংক্ষেপ, মানে একটা এটা চলছে। আমার মনে হয় যে সেটাতে এমন কিছু তোমার ডিফারেন্স হবে না, কারণ তুমি একটা যখন তুমি সার সংক্ষেপ লিখছো, আমরা যখন করে গেছি যে হ্যাঁ ঠিক আছে, তাহলে বাংলা তো মনে হয় সারমর্ম একটা, সেরকম কোনো ব্যাপার নেই। সারমর্ম সার সংক্ষেপ ব্যাপারটা এখানে সব ভ্যারি, বাংলা ক্ষেত্রে তো কোনোভাবেই কোনো ভ্যারি করবে না। সেখানে অনেকে বলছে, অনেক কোশ্চেন আসে যে আমি তো তাহলে স্যার এরকম টাইটেল মানে শিরোনাম দিয়েছি, তাহলে কি নম্বর কি কাটা পড়বে কি পড়বে না? আমি বলবো না, এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এটাতে কোনো নম্বর কাটা যায় না, কাটবেও না। তোমার খালি দেখবে তুমি সেটাকে কতটা ছোট করে, মানে তোমার ভাষা দক্ষতার মাধ্যমে তুমি কিভাবে ফুটিয়ে তুলছো। এবং এখানে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে ভাষাগুলো খুব চেনা পরিচিত, তুমি যদি দেখো যে হ্যাঁ এটা তো খুব সোজা, খুব সোজা, আরে সোজা তো অবশ্যই সবার ক্ষেত্রে সোজা, যে চাকরি পাবে তার ক্ষেত্রেও সোজা, যে চাকরি পাবে না তার ক্ষেত্রেও সোজা, তাহলে নম্বরটা তাহলে ভ্যারি করবে কি করে? ভ্যারি করবে এখানে যে একই জিনিস লেখা একজন দক্ষতার সাথে লিখবে। তুমি একটা বানান, মানে একটা ধরো শব্দের অর্থকে তুমি অন্য একটা অর্থ দিয়ে রিপ্লেস করছো, আর তুমি একটা সাদা মানটা একটা শব্দ দিয়ে তুমি রিপ্লেস করছো, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। নম্বরটা কিন্তু এখানে ভ্যারি করবে। অর্থাৎ এটা মাধ্যমিকের সময়, উচ্চ মাধ্যমিকের সময় সবাই বলে, এটা নতুন করে মানে বলার কিছু নেই। যখন তুমি একটা খাতা, তোমার আগে যখন কোনো একটা ছেলে খুব ভালো লিখে গেছে, খুব সুন্দর একটা ওয়ার্ড দিয়ে সে লেখাটাকে সহজভাবেই লিখেছে এবং সুন্দর সুন্দর শব্দ সে ব্যবহার করেছে, আর তারপরে তোমার খাতায় এলো যে খাতাতে অতি সাধারণ কিছু লেখা তুমি লিখেছো, তাহলে তোমার নম্বরটা দেবে কেন? যতই সহজ প্রশ্ন হোক, তোমাকে সে যখন সেটা ভালো লিখবে, সে তো 15-র মধ্যে অনায়াসে যদি সে 12-13 পায়, তোমাকে তাহলে নিশ্চয়ই তো একই নম্বর দেবে না। তখনই তোমার নম্বর কেটে 7-6 হয়ে তুমি আমি তো স্যার খুব ভালো পরীক্ষা দিয়েছি, কিন্তু তুমি দেখলে তার সেটা স্যারের ভালো লাগলো না খাতাটা, তো তোমার সেক্ষেত্রে 8-10 করে দিল। তুমি কিন্তু ওখানেই পিছিয়ে পড়লে। সেখানে তুমি শিরোনাম দিলে কি দিলে না, তোমার হাতে লেখা ভালো না খারাপ কিচ্ছু ম্যাটার করবে না। নেক্সট যেটা আসবো, যে বেঙ্গলি টু ইংলিশ টু বেঙ্গলি, ওখানে একটা কথাই বলবো যে হ্যাঁ খুব সোজা। যেখানে মানে সমস্ত অ্যাসপিরেন্টই বললো যে হ্যাঁ এটা তো খুব সোজা প্রশ্ন এসছে, এটা নিয়ে আপনি আর কি বলছেন। সত্যি সোজা, কিন্তু কথাটা হচ্ছে আমি একটা সেন্টেন্সকে পাতি একটা সাধারণ ভাষায় লিখে দিলাম, আর একটা ছেলে খুব সুন্দর করে ভাবটাকে লিখে এলো। তুমি আক্ষরিক অর্থে লিখে এলে, সে তার ভাবটাকে সুন্দর করে ভাষায় একটা দক্ষ সাহিত্যিক ভাবে সে লিখে এলো, তাহলে নম্বরটা কে বেশি পাবে? তোমরাই বলো। আমি একটা ফরগেট মানে আমি লিখলাম যে ঠিক আছে ডু নট ফরগেট, ভুলবে না, আমি ঠিক আছে সেটা মানলাম। এবার একটা শব্দ ছিল ডেলিগেসি, আমি নিজে বলছি আমি ডেলিগেসি কথাটাকে আমি যখন কথাটা আমি ওই সময় মাথার মধ্যে আমার আসেনি, আমাকে ওটাকে অন্য শব্দ দিয়ে আমাকে ওটাকে বোঝাতে হয়েছে, ভাবটাকে বোঝাতে হয়েছে। কিন্তু এবার আমি ওটা লিখে এসেছি, ধর এক ভালো ছেলে, সে ডেলিগেসি মানে জানে, সে সুন্দর করে একটা সুন্দর সুস্বাদু হিসাবে খাদ্য বা হিসাবে সে লিখে এলো, তো লয়গ্রাস সে নম্বরটা বেশি পাবে, আমার থেকে সে 1 নম্বর হলেও বেশি পাবে। তারপরে এই যে আর রকম যে বাংলা আরো শব্দগুলো রয়েছে, একটা তুমি মানে সেন্টেন্সে সবাই বাংলা করতে পারে, কিন্তু আমি যখন সেটা পরপর সাজিয়ে একটা সুন্দর বাক্য গঠন করে লেখা, আর আমি হুড় করে আমি একটা আক্ষরিক অর্থ বসিয়ে দিয়ে একটা লিখে এলাম, সেন্টেন্স অত ঠিকঠাক করে গঠন হলো কি হলো না দেখলাম না, আমি এসে বললাম স্যার আমার তো খুব ভালো হয়েছে, কোশ্চেন সোজা এসছে, নম্বরটা তো এখানে ভ্যারি করবে। আশা করি তুমি মানে বুঝতে পারছো, না বুঝতে পারলে আমার কমেন্ট সেকশনে জানাবে। তাহলে এই ব্যাপারটা তো আমি ক্লিয়ার করতে হবে।
নম্বরটা যে চাকরি পাচ্ছে সে কেন চাকরিটা পাচ্ছে, এবং বুঝতে হবে যে সে ওই সময়ের মধ্যে ওই শব্দগুলোকে সুন্দর করে সাজিয়ে ট্রান্সলেট করেছে বলেই সে নম্বরটা বেশি পাচ্ছে। এই ব্যাপারগুলো তো রয়েছেই। সেখানে দাগ নম্বর দিল কি দিলে না সেটার উপর কিছু ভ্যারি করে না, আমার মনে হয় সেটা খুব একটা ভ্যারি করবে এগুলো। নেক্সট হচ্ছে ইংলিশ। এটা নিয়ে প্রচুর প্রচুর মানে গোটা মানে ইউটিউব তোলপাড় হয়ে যাচ্ছে যে স্যার স্টাফ রিপোর্টার লিখে এসেছি বা তার স্টাফ রিপোর্টার লিখে এসেছি, তাহলে কি করব। এখানে তুমি একা নাও, এই ভুলটা ম্যাক্সিমাম যদি ধরা যায় তাহলে 50% ছেলে মেয়ে এই ভুলটা করেছে। সেক্ষেত্রে আমি বলবো যে দেখো, নম্বরটা এখানে যদি স্যার মনে করে কাটবে তো কাটবে। এখন এটা কেউ পরিষ্কার বলতে পারবে না যে না না নম্বর কাটবে না, বা কেউ বলতে না নম্বর কাটবে, 2 3 নম্বর 1 নম্বর 2 নম্বর তো কাটবেই, ঠিক আছে। এইটা না এইভাবে বলা যাচ্ছে না। তখন একটা পিএসসি তো ওটা তো একটা রুলস রেগুলেশনস দিয়ে তো একটা ওদের থাকে। তো যদি ইনস্ট্রাকশন দেয় যে এটার জন্য নম্বর কাটা হবে, তার নম্বর কাটা হবেই, ঠিক আছে। আর যদি সেরকম কোনো ইনস্ট্রাকশন না থাকে তাহলে সেটা টিচার টু টিচার ভ্যারি করবে। কেউ যদি মনে করে যে না এটা ভুল তাহলে ভুল, যদি বলে ঠিক আছে এটা তো একটা সিলি মিস্টেক, এটার উপর বেশি বোঝা দরকার নেই, জাস্ট বডিটা দেখো, তাহলে তোমার নম্বর কাটা যাবে না, তুমি বেশি পাবে। এটা তো কপাল। এবারে কথাটা হচ্ছে যে তাহলে এটা একটা গেল, নম্বর কাটলে কাটা যেতে পারে। এবার যেটা হচ্ছে যে বডি, দুটোই খুব ভালো এসেছিল। একটা হচ্ছে আমি জানি ডগ লাভার সোসাইটি এনজিও দিয়ে, ওটাও সুন্দর লেখা যাবে। আর একটা ছিল এক্সিবিশন দিয়ে, সেটাও লেখার মতো একটা বিষয়। যাদের কমন এসে তারা খুব ভালোই লিখবে, স্বাভাবিক ব্যাপার। এইবার এখানে কিছু প্রশ্ন, একই কথা যেটা আমি প্রতিবেদনের ক্ষেত্রে বলেছিলাম, এখানে রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে একই কথাই বলবো যে তুমি একটা কেন এবং কি অ্যাওয়ারনেস দিচ্ছে, কিভাবে লোকরা ইনফ্লুয়েন্সড হচ্ছে ওই ক্যাম্পে, সেটা মেনশন কিভাবে করবে, তার উপরেই কিন্তু নম্বরটা আসবে। ভোকাবুলারি, টেন্স, এগুলো ঠিক তো থাকতেই হবে, নম্বরটা তো মানে ওখানে তো নম্বর হু করে কাটবে, এটা তো রয়েছে। তুমি সব পয়েন্ট লিখলে কি যায় আসে না, যদি তোমার ভোকাবুলারি যদি ভুল থাকে তোমার এমনি কাটবে। এবার হচ্ছে যে আমি কি কি মেনশন করবো একটা ডগ সম্পর্কে, একটা ক্যাম্প হচ্ছে, সেক্ষেত্রে এখন সবাই আমার যে ঘরে ঘরে এখন কুকুর পেট ডগ মানে পেট অ্যানিমাল হিসেবে পোষা হয়, তো সুতরাং সেক্ষেত্রে আদর কিছু বলার নেই। এবার কথা হচ্ছে সব থেকে বেশি প্রবলেম হয় স্ট্রিট ডগের ক্ষেত্রে। তো আমাকে সেটা হাইলাইট করতে হবে যে স্ট্রিট ডগদের কিভাবে মানে তাদের সম্পর্কে জানা এবং তাদের সম্পর্কে যখন অ্যাওয়ারনেস হচ্ছে, সেটা যে কারণেই হোক। যেমন সম্প্রতি আমাদের পাড়ায় একটা ঘটনা ঘটেছে, সংক্ষেপে একটু বলি, হয়তো ভিডিও লেন্দি হচ্ছে বাট একটু বলি ব্যাপারটা। সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা কুকুর র্যাবিস রোগে আক্রান্ত হয়ে সবাই কামড়াচ্ছিল, মানে চাকরি পাচ্ছিল কামড়াচ্ছিল, এবং প্রচুর কুকুরকে কামড়েছে, প্রচুর মানুষজনকে কামড়েছে। তখন পাবলিকরা আমাদের যারা সব লোকাল যারা ছিল তারা অত্যন্ত খেপে গিয়ে সেই কুকুরটাকে মারধর করে, এবং এতটাই মানে যে পরবর্তীকালে শোনা যায় কেউ কেউ বলে যে ওটা মারা গেছে, মানে এত মেরেছে যে কুকুরটা মারা গেছে। আর অনেকে বলছে যে না ওটাকে নিয়ে গিয়ে কোনো সেন্টারে রাখা হয়েছে। তো এইটা ব্যাপারে কিন্তু একটা মোরাল মানে দুটো ব্যাপার কিন্তু এখানে চলে আসছে। তো আমাকে তাহলে এখানে যখন লিখছি তাহলে ওই যে ব্যাপারটা, এটা ব্যাপারটা তো যদি দেখো খুব ইনসেন। এখানে লাগাও এ করছি, ভিডিও করছি, লাগাও কথা পড়ে। আরে এবার এ কর, ছিটকি লাগাচ্ছ কেন? এবার এটা খুব ইনসেন, খুবই ইনসেন। আবার এটাও ঠিক যে মানুষজনকে কামড়ালে গোটা কিছু ব্যবস্থা করতে হবে, কিন্তু আমার মনে হয় যে কাউকে মারাটা সেভাবে ঠিক নয়। তুমি সেটাকে ফাঁদে ফেলো বা সেটাকে অন্যভাবে তুমি কোনো ট্র্যাপ করো, কাউকে মেরে সেটাকে করাটা উচিত নয়। কারণ সে জেনে শুনে কামড়াচ্ছে, রোগাক্রান্ত, সবাইকে মাথায় রাখতে হবে এটা, তবে এটা সে কামড়াচ্ছে। তো এই যে ব্যাপারটা, এবং আমরা মাঝে মাঝে দেখি যে কুকুরদের বিশেষ করে সামনে কিছুদিন আগে দেখবে
খবরে অনেক জায়গায় খবর দেখতে পাবে যে বোম ছোড়া হচ্ছে, চকলেট বোম ছোড়া হচ্ছে লেজের মধ্যে, তোমার হচ্ছে ওই ফটকা ফটকা লাগিয়ে জ্বালানো হচ্ছে, ঢিল ছোড়া হচ্ছে, কোন জায়গায় মারা হচ্ছে, নানা রকম টর্চার হয়। তো এই জিনিসগুলো কিন্তু ঠিক নয়। প্লাস কি না, সব থেকে যেটা একটা প্রবলেম, যেহেতু কুকুরের সংখ্যা কিছু কিছু জায়গায় বাড়ছে, তো কি হয় যে তার ঠিকঠাক করে খাবার পায় না, শীতকালে বিশেষ করে শীতকালে অনেক অসুবিধা হয়। তো এই জিনিসগুলো অনেক মানুষের মধ্যে সেই মানে সেই ব্যবস্থা নিতে পারে না, যে রোজ খাবার দেওয়া কিছুটা করে, বা শীতের সময় তাদেরকে গায়ে কিছু দেওয়া। তো এই জিনিসগুলো আমার মনে হয় যে তুমি যদি কিছু তুলে ধরতে পারো, ঠিক আছে, এটা আমার দিক থেকে বলছি, তোমাদের পয়েন্ট হয়তো আরো বেটার হতে পারে, তোমাদের হয়তো আরো, যেটা আমার মাথায় আসছে না সেটা তোমাদের মাথায় হয়তো আসছে, সেটাও শেয়ার করবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো, ভ্যাকসিনেশন প্রসেস, ঠিক আছে, সব থেকে বড় হচ্ছে যে অনেক এনজিও থাকে যারা এই যে মানে যেটা আমি যেখানে আমি কথা উল্লেখ করলাম, যে পরবর্তীকালে কি হলো, আমাদের পাড়া থেকে কাউন্সিলরের সহায়তা ওই ভ্যাকসিনেশন প্রোগ্রাম শুরু করলো, এনজিওটা কিন্তু ভ্যাকসিনেশন দিতে শুরু করলো। তো এই যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম, এটাও কিন্তু একটা এনজিওর মধ্যে পড়ে। তো সব মিলে যখন তুমি এই পয়েন্টগুলোকে দিক, সামনে রাইটিং এর ক্ষেত্রে অনেকের প্রশ্ন যে আমি তো টাইটেল দিয়ে এসছি, আমি তো প্রেসি মনে করে লিখে এসছি, তাহলে কি আমার নাম্বারটা কেটে নেবে? আমি একই কথাই বলবো, না, টাইটেল দিলে কি দিলে না তার উপরে নাম্বার তোমার কাটাকাটি কিচ্ছু হবে না। তুমি দাগ নম্বর দিয়েছো কি দাওনি তার উপরে কিছু ম্যাটার করবে না। যেটা ম্যাটার করবে সেটা হচ্ছে তুমি যেটা দিয়েছিল, যে এবার যে সামারি রাইটিংটা দিয়েছে, যে আমার তো বেশ মনে হয়েছে যে এটাকে সামারাইজ করাটা একটু টাফ, কারণ একটু যে রিসার্চের উপর যে লেখাটা ছিল সেটাকে বুঝে, ভালো করে বুঝে সেটাকে ছোট করাটা কিন্তু বেশ টাফ, এবং ওই সময়ের মধ্যে মাথায় একটা টাইমের প্রেশার রয়েছে, সেখানে লেখাটা অনেকটাই কিন্তু আমার মনে হয় যে বেশ ওখানে নাম্বার ভ্যারি করবে। কারণ যে খুব সুন্দর করে নতুন নতুন ওয়ার্ড দিয়ে সেগুলোকে রিপ্লেস করে ভালোভাবে যখন লিখবে, তাহলে সেক্ষেত্রে নম্বরটা স্বাভাবিকভাবেই অন্যদের থেকে বেশি পাবে। এবং যারা হচ্ছে ওই গতানুগতিক ওই লেখাটাকেই তুলে দিয়ে চলে এসেছে, তারা স্বাভাবিকভাবে নম্বরটা কম পাবে, এটাই স্বাভাবিক। এবং সেখানে অনেকটা নম্বর কাটা যাবে। এবং আমি যখন অফলাইন ক্লাসগুলো করাই, অনলাইনেও করাই, তখন আমি একটা কথা বারবার করে বলি যে তুমি যখন একটা প্রেসি লিখছো, কারণ তুমি তো এখানে সামারি প্রেসির মধ্যে কোনো ডিফারেন্স এখানে পাবে না, কারণ তুমি তো জিনিসটা ছোট করে লিখছো, তোমার এত টাইম তুমি বিশাল বড় করে লিখে চলে এসছো সেটাও নয়, আবার তুমি একদম ছোট লিখে এসছো সেটাও নয়। তো একটা তুমি মিডিয়াম তো লিখেছো, সেক্ষেত্রে তোমার খুব একটা ওই সামারি লিখলে কি প্রেসি লিখলে খুব একটা ম্যাটার করবে না। যেটা আমি কি সেটা হচ্ছে যে ওই যে শব্দগুলো প্যাসেজে দেওয়া থাকবে, সেই শব্দগুলো কিন্তু তুমি খাতায় একই শব্দ লিখবে না। কারণ তাতে কি হয়, যখন একটা এক্সামে যখন দেখছে তুমি একই শব্দ ইউজ করছো, অটোমেটিক তখন একটা তো ব্যাপার থাকে যে তোমার নম্বরটা কাটবে ওখানে স্থায়ীভাবে। আর যারা অন্য ভালো ভালো শব্দ দিয়ে রিপ্লেস করেছে তাদের কিন্তু নম্বর থাকবেই পারবে। এবং সামারি প্রেসি যাই বর্ণনা করে লেখার একটা খুব নিয়ম আছে, সেটা হচ্ছে যে তুমি একই শব্দ বারবার লিখতে রিপিট করতে পারবে না। আর প্যাসেজে যে শব্দটা আছে, খুব দরকার না পড়লে তুমি সেখানে নিতে পারো না, হয়তো তুমি একটা দুটো ওখান থেকে তুমি বড় করতে পারো, ঠিক আছে, ওখান থেকে একটা দুটো বড় করতে পারো, কিন্তু বাদ বাকি কিন্তু অন্য কিছু তুমি বড় করতে পারো না। তোমাকে সেখানে অন্য শব্দ দিয়ে রিপ্লেস করতেই হবে নম্বরটা বেশি পেতে গেলে। নেক্সট হচ্ছে ট্রান্সলেশনে আমি এটা বলবো যে ভালো, বেশ ভালো। অনেকের খুব মনে হতে পারে যে খুব ইজি, হ্যাঁ অবশ্যই যেগুলো ট্রান্সলেশনের ক্ষেত্রে যেগুলো এসেছিল সেগুলো ইজি, কিন্তু ওই যে লেখার যে একটা ধরন রয়েছে, বারবার পারবো না, তুমি সেটাকে যদি বারবার ক্যান নট লিখে রাখো, নম্বরটা তো পাবে না, ঠিক আছে। সেখানে মধ্যে অন্য কিছু নম্বর তোমাকে অন্যভাবে বেশ গুছিয়ে লিখতে হবে। এবং সেখানে যখন বারবার যখন শব্দগুলোকে তুমি সুন্দর একটা শব্দ দিয়ে তুমি সেগুলো বোঝাচ্ছ, তখন তো সে নম্বরটা তো সেখানেই ভ্যারিড করবেই, স্বাভাবিক ব্যাপার। কারণ একটা কথা বারবার বলি পড়ানোর সময়, যে লেখাটা পড়ার সময় যেন যিনি দেখছেন খাতাটা, তিনি যেন কখনো বোর না হয়ে পড়েন, লেখাটার মধ্যে যেন একটা ইন্টারেস্ট খুঁজে পান।
এবং সবসময় চেষ্টা করতে হবে লেখাটা কিভাবে অন্যদের থেকে একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করা যায় সেটা হওয়াটা খুব প্রয়োজন, এবং সেখানে নম্বরটা ভ্যারি করবে। তবেই না কাট অফটা তুমি কাট অফ করে চাকরি পাবে না। তোমার যদি সেক্রেটারিয়েট পেতে হয় তোমাকে মিনিমাম এই নম্বরটা 130-এর উপর যেতে হবে, সে তুমি যে ক্যাটাগরি হও না কেন, ঠিক আছে? হ্যাঁ, অবভিয়াসলি তুমি যদি SC ST হও এটা তো আলাদা কথা। আমি যদি ইউআর সাপেক্ষেই বলছি যে এর যদি মানে ভালো যদি তোমার পোস্ট পেতে হয় তোমাকে কিন্তু 130-এর উপর পেতেই হবে। হয়তো কাট অফ 120 যেতে পারে, 110-15 যেতে পারে, কিন্তু তোমাকে যদি সেই টপ র্যাঙ্ক পেতে হয় তোমাকে 130 পেতে হবে। এবং তারা 130 পাওয়ার জন্যই তোমাকে এইগুলো মাথায় রাখাটা, মানে যা হয়ে গেছে সেটা না, মানে এগুলো হচ্ছে যারা খাতা দেখবেন তারা কিন্তু এগুলো মাথায় রেখেই দেখবেন। তো নম্বর মানে ইজি কোশ্চেন হতে পারে, লেখাটা খুব ইজি মনে হতে পারে, কিন্তু ওই যে রিপ্রেজেন্ট করা এবং সুন্দরভাবে ফুটিয়ে তোলে এখানে কিন্তু নম্বরটা ভ্যারি করবে। তো যাই হোক, সবসময় আমার মনে হয় যে আমার ভিডিওটা হয়তো একটু বড় হচ্ছে, কিন্তু আমার মনে হয় যে অনেকের যে প্রশ্নগুলো ছিল সেগুলো হয়তো কিছুটা আমি উত্তর দিতে পেরেছি। যদি এরপর কিছু প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গুড ডে।